18 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। একতরফা নির্বাচনের ষড়যন্ত্রে সরকার, সমান সুযোগ নেই অভিযোগ বিএনপির। গণপরিবহন নিয়ন্ত্রণে অসহায় সরকার, সিটিং সার্ভিস রিভিউ চান সড়কপথে। কুমিল্লার মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অবৈধ সম্পদ তথ্য গোপনের অভিযোগ। সরকার আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিএনপির। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হলে এবং নেতাকর্মীদের মামলা প্রত্যাহার না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়েছেন ফখরুল। নির্বাচনকে সামনে রেখে সরকার হেফাজতে ইসলামকে কাছে টানার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। ফখরুল বলেন, নির্বাচনে জনগণকে প্রভাবিত করতেই কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছে সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কথা বলতে আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন আছেন আমাদের সঙ্গে। ডক্টর আব্দুর রাজ্জাক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ডে খেলতে বা নির্বাচনে অংশ নিতে সবাইকে আপনাদের আহ্বান জানিয়েছিলেন তারা, কিন্তু আপনারা তার কথা শুনেন নেই। এরকম একটা সময় আজ আমরা দেখলাম কুমিল্লায় ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচিত মেয়র সাক্কুর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এতে করে কি বিএনপির যে মহাসচিব আছে তার বক্তব্যই সত্য প্রমাণিত হয় না যে হামলা, মামলা এবং বিভিন্নভাবে তাদেরকে পর্যদস্ত করতেই এই সরকার ব্যস্ত রয়েছে? ডক্টর আব্দুর রাজ্জাক। না, আমরা জানি যে বাংলাদেশ এই আমাদের এই ভারতবর্ষের রাজনীতির ইতিহাস যদি দেখি, এই দেশের ইতিহাসে রাজনীতিতে হরতাল, অবরোধ, ধর্মঘট এগুলো হয়েছে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা এই দেশে দেখেছি যে 2015 সালে বিএনপি যেভাবে সন্ত্রাস করেছে, নাশকতা করেছে, দগ্ধ মানুষকে পুড়িয়ে মেরেছে, পুলিশকে মাথা থেতলিয়ে হত্যা করেছে, যারা এগুলো সুচিন্তিতভাবে সুপরিকল্পিতভাবে এগুলো করেছে, তাদের বিরুদ্ধে যদি নাশকতার মামলা থাকে, সন্ত্রাসের মামলা থাকে, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি তাদের ক্ষমা করবেন কিনা। এটি পুলিশের আইনের ব্যাপার। আইনের দৃষ্টিতে কেউ যদি অপরাধী হয়, সে মন্ত্রী হোক, সে কোনো দলের শীর্ষস্থানীয় নেতাই হোক কিংবা মেয়র হোক, কেউ সেটার থেকে রেহাই পাবে না। তবে আমি মনে করি যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েও থাকে, এটা বিচার বিভাগ বা বিচারক তিনি নিশ্চয়ই দেখবেন একজন নির্বাচিত প্রতিনিধি, স্বাভাবিকভাবে জনতার আদালতেই তার বড় বিচার হয়। কিন্তু এটি আমার মনে হয় যে নিশ্চয়ই বিচারক এটি বিবেচনা করবেন। পুলিশ হয়তো তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, কিন্তু আদালতে গেলে বিচারক তার বিবেক ব্যবহার করবেন এবং সে তার দৃষ্টিভঙ্গি থেকে আইনের আলোকে এটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ডক্টর রাজ্জাক, আমি এটা মনে করি না যে 2019 সালে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এখনই একজন মেয়রকে আমরা গ্রেফতার করব, তারকে হয়রানি করব, তাকে তার বিরুদ্ধে আমরা পুলিশ লেলিয়ে দেব, এটা কোনোদিন হতে পারে না। কিন্তু ডক্টর রাজ্জাক, এটা এরকম মনে হচ্ছে কারণ তিনি মেয়র নির্বাচিত হয়েছেন 1 মাসেরও কম সময় এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাটি জারি হওয়াটা কি শুধুই পুলিশি কার্যক্রমের অংশ কিনা? আর আপনি বলছিলেন যে তারা মানুষ পুরানোতে অংশ নিয়ে থাকতে পারেন, নাশকতার মামলা করা হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু কুমিল্লার মানুষই তো তাকে ভোট দিয়েছেন। কুমিল্লার মানুষ, তিনি যদি এতই নাশকতার সাথে জড়িত থাকতেন, কুমিল্লার মানুষ তো তাদের ভোট দিতেন না, আসলে জনপ্রতিনিধি তাকে নির্বাচিত করতেন না। এটি মনে হয় না যে সরকারের নিপীড়ন, নির্যাতন, নিবর্তনের একটি অংশ? শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই মন্ত্রীকেও জেলে যেতে হয়, এমপিকেও যেতে হয়, তারা জনগণের দ্বারাই নির্বাচিত। এমনকি ডিকটেটর মার্কোস, সেও কিন্তু নির্বাচিত ছিল, মেয়র নির্বাচিত হয়েছিল সে ম্যানিলা শহরে, পরে সে ডিক্টেটরে পরিণত হয়েছে এবং পরবর্তীতে তার জনতার আদালতে আবার বিচার হয়েছে। কাজে এইভাবে আমি সুনির্দিষ্টভাবে বলবো না যে গতকাল নির্বাচন হয়েছে বলেই একজন আইনের ঊর্ধ্বে, এটি হতে পারে না। আমি বিষয়টি জানি না, আমি আপনাকে বিনীতভাবে বলছি, আমার নিজস্ব বিবেক বা আমার নিজের চিন্তা চেতনা যেটা বলছে সেই ইয়েতে আমি কথা বললাম। বিষয়টি আমি আরো দেখার চেষ্টা করব, কি অভিযোগ সুনির্দিষ্ট
এবং খুব কোনো জঘন্য কোনো অপরাধের সাথে জড়িত কিনা, কোনো নাশকতা, সেটি দেখতে হবে। আমিও একজন নাগরিক হিসাবে, বিচারক হিসাবে না, নাগরিক হিসাবে আমি অবশ্যই এর গভীরে যাওয়ার চেষ্টা করব এবং আমি আমার অবস্থান থেকে এই ব্যাপারে আমি দলীয় আমাদের নীতি নির্ধারণী ফোরামে আমি আমার বক্তব্য দিব। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির মহাসচিব লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন, কিন্তু পাশাপাশি এটাও চাচ্ছেন যে হামলা মামলা এগুলি যেন প্রত্যাহার করা হয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এখন নেতাকর্মীরা যদি কোনো রকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন, নেতা কর্মীরা যদি দুর্ভোগের কারণ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি মামলা চলতে পারবে না? শুধুমাত্র তারা রাজনীতি করেন বলে, রাজনৈতিক নেতা বলে তারা কি আসলে সেই মামলা থেকে রেহাই পাবেন, বা তাদের বিরুদ্ধে মামলা চলবে না? খালেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব রাজ্জাক সাহেবের বক্তব্য শুনেছি, আপনি যে প্রশ্ন করেছেন সেটাও শুনেছি। এখানে বিষয়টি হচ্ছে, রাজ্জাক সাহেব যে কথাগুলো বলছেন যে একজন জনপ্রতিনিধি তিনি অন্যায় করলেই তার বিচার হবে, আমিও এটার সাথে একমত যে জনপ্রতিনিধি হোক, যে ব্যক্তি হোক না কেন, তার বিচার হওয়া অবশ্যই দরকার। কিন্তু আপনি অতি সম্প্রতি লক্ষ্য করেছেন যে গাজীপুরের যে মেয়র সাহেব, তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে আর চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না। একের পর একবার বের হয় আদালতের আদেশে, আবার তাকে জেলে যেতে হয়। তারপরে আপনি সিলেটের মেয়রের একই অবস্থা, আপনার রাজশাহীর মেয়রের একই অবস্থা, খুলনার মেয়রের একই অবস্থা, এবং যতগুলো মেয়র এই পর্যন্ত নির্বাচিত হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, প্রত্যেকের অবস্থা হচ্ছে তাদের ঠিকানা জেলে। এই রকম অবস্থার মধ্যে আজকে স্থানীয় নির্বাচনে এই যে আপনার সিটি কর্পোরেশন, পৌরসভা, প্রত্যেকটা জায়গায়, এগুলো তো বললাম আমি এই উপর লেভেলে, নিচের লেভেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, তাদেরকেও জেলে যেতে হয়েছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আপনি উপজেলা লেভেলের যে সমস্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তাদেরকে আপনার জেলে পাঠাতে হয়েছে, তাদেরকে আপনার পদ হারাতে হয়েছে। এরকম চাপ তো আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন আমি আপনার অনুমতি নিয়ে শুধু একটি কথা বলতে চাই। আপনার এই কথা একদম আমি আপনার সাথে একমত, কিন্তু এই কথা তো সত্য যে 2015 সালের প্রথম 3 মাসে বাংলাদেশে অনেক নাশকতা হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, আহত নিহতের ঘটনা ঘটেছে, এবং সেটি আপনাদের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঘটেছে। কেউ না কেউ তো এর জন্য দায়ী। রাজনৈতিক নেতারা এর জন্য দায়ী হতে পারবেন না। মেয়র হয়েছেন বলে তিনি এর জন্য দায়ী হবেন না। হ্যাঁ, এখন সেখানে যখনই মেয়র নির্বাচিত হয় তখনই আপনার তিনি এই হামলা মামলা এবং এই সমস্ত শিকার হন, এর আগে কিন্তু হন না। খালেদ, এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেশবাসী কিন্তু বোকা নয়, দেশের মানুষের চোখ কিন্তু অন্ধ নয়। আর একটা বিষয় আমি বলতে চাই, 2015 সালের নির্বাচন যেটা হয়েছে, নির্বাচনে সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে, বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে বালির ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছে, তাকে অবরুদ্ধ রাখা হয়েছে। সেই অবস্থায় দারুস সালামে যে কতগুলো মামলা হয়েছে, সেই মামলা এফআইআরে তার নাম দিতে পারে নাই। পরবর্তীতে প্রত্যেকটি মামলার চার্জশিটে বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়েছে। এবং সেখানে কি বেগম খালেদা জিয়া বোমা মারতে গিয়েছে না নাশকতামূলক কর্মকাণ্ড? আপনি একজন আইন বিশেষজ্ঞ, আমি শুধু আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন আইন বিশেষজ্ঞ, কোন একটি বোমা মারতে গেলে কি সশরীরে সেখানে যাওয়াটাই একমাত্র অপরাধের সাথে সংশ্লিষ্ট হতে পারে? হুকুমেরও তো একটি ব্যাপার আছে, কেউ না কেউ তো আদেশ দিয়েছেন সেটা করার জন্য। খালেদ, সেই জন্য মূল যে প্রিন্সিপাল ধারা, সেটার সাথে সম্পৃক্ত ব্যক্তির আগে সম্পৃক্ততা খুঁজে বের করতে হবে। এখানে আপনি 100-150 লোককে আসামি করা হয়েছে, কাউকে সেখানে আপনার দেখেন নাই, কাউকে আপনার ধরতে পারেন নাই, সেখানে আপনার সেই মামলার মধ্যে আমার মনে হয় যে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের বক্তব্য একদমই পরিষ্কার, এবং আমি তার বক্তব্যের সাথে একমত। ডক্টর রাজ্জাক, কুমিল্লা নির্বাচনের আগে আমি কুমিল্লা গিয়েছিলাম। কুমিল্লার জনগণের একটি অংশ আমাকে বলেছিল যে মেয়র সাক্কু যদি মেয়র পদে আবার নির্বাচিত হন, তাকে অবশ্যই জেলে যেতে হবে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। আমি অন্য ঘটনাগুলিকে সাথে রেখে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই ব্যাপারটি কি শুধুই কাকতালীয়? সাক্কু সাহেব যদি ফেল করতেন, তবুও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতো কিনা? বা আমরা দেখেছি নারায়ণগঞ্জে যিনি মেয়র পদে নির্বাচনে ফেল করেছেন, তার বিরুদ্ধে তো আমরা কোন রকম এরকম পরোয়ানা দেখি নাই। আমরা শুধু পাশ করার পরে গাজীপুরের কথা বলেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এটি কিরকম প্রতিহিংসার
ব্যাপার যেটি অনেকে বলছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, কুমিল্লার লোকেরা আমাকে বলেছেন যে সাক্কু আবার নির্বাচিত হলে তাকে জেলে যেতে হতে পারে। ডক্টর রাজ্জাক, এর আগে তো কুমিল্লায় তিনি নির্বাচিত হয়েছিলেন, মেয়র ছিলেন এবং শান্তিপূর্ণভাবেই এবং দায়িত্ব নিয়েই তিনি দীর্ঘদিন মেয়রের কাজ করেছেন এবং অবদান রেখেছেন। ফলশ্রুতিতে পরবর্তী ইলেকশনেও সেখানে তাকে জনগণ নির্বাচিত করেছে এবং নির্বাচন কমিশন সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনটি পরিচালনা করেছে। কাজে এই ধরনের আগের থেকেই ভাবা যে সে তাকে জেলে যেতে হবে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে, এটি কিন্তু আমি সঠিক মনে করি না। বলছে অনেক ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, আমাদের দলের ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান, তাদেরকেও কিন্তু বরখাস্ত করা হয়। যারা দুর্নীতিতে জড়ায় পড়ে বা অনিয়ম করে, আইন কানুন মানে না, তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই পদক্ষেপ নেবে। বলুক, আমি আমার নিজের জেলা আমি বলতে পারি যে টাঙ্গাইল জেলায় একজন মেম্বার চেয়ারম্যানকেও গ্রেপ্তারও করা হয় নাই। অনেক বিএনপির চেয়ারম্যান মেম্বার আছে, তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আর একটা যেটা প্রতিহিংসার কথা বলছেন, জি, প্রতিহিংসা কেন হবে? প্রতিহিংসার সুযোগটা কোথায়? আমি গ্রেটার ময়মনসিংহে আপনি দেখেন যে কয়জন বিএনপির নেতাকে আমরা অ্যারেস্ট করেছি, তারা জেলে আছে। এটা সে আইয়ুব খানের আমল না, স্বৈরাচার আইয়ুব খানরা দেশ পরিচালনা করত, এক একটা জেলায় এক একটা মহকুমায় শত শত আওয়ামী লীগের বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করত। সারা টাঙ্গাইলে, সারা ময়মনসিংহে একজন বিএনপির কর্মী জেলে আছে কিনা? একজন টাঙ্গাইল এবং ময়মনসিংহের কথা ডক্টর রাজ্জাক বলছিলেন। আমরা একটা বিরতি নিব। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনি আমাদের একটু বলবেন যে একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র সরকার করছে এমন অভিযোগ আপনারা আনছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্ট্যান্ডিং কমিটি সহ জাতীয় পর্যায়ের সকল নেতা যাদের বিরুদ্ধে মামলা ছিল তারা কেউ জামিনে আসছেন এবং অনেকগুলি মামলায় আসলে সেই অর্থে আর সরকার পার্সু করছে বলে মনে হচ্ছে না। আপনার অভিজ্ঞতা কি বলে? একতরফা নির্বাচন যদি সরকার করতে চায় এবং জাতীয় নেতৃবৃন্দকে অকেজো করে রাখতে হলে তো আপনাদেরই সবার আগে জেলে থাকার কথা, কোন স্থানীয় মেয়র বা চেয়ারম্যানের নয়। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, কেন্দ্রীয় নেতারা, সিনিয়র নেতারা সবাই, আমি চাই না যে তাদের বিরুদ্ধে মামলা হোক বা তারা জেলে থাকুক, কিন্তু তারা সবাই বাইরেই আছেন, তারপর আপনারা বলছেন যে মামলা দিয়ে একতরফা নির্বাচন করতে হচ্ছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খালেদ, আপনাকে ধন্যবাদ। দেশ বর্তমান অবস্থায় একটি ভয়াবহ অবস্থার মধ্যে আছে। এই অবস্থার মধ্যে আপনার রাজনীতি কখনো পড়ে নাই। তার কারণ আপনি একটি সত্যি কথা বলেছেন, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। বাংলাদেশে 300টি আসন, 300টি আসনে 300টি মনোনয়ন দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। এইখানে প্রত্যেকটি 300 আসনে যে সম্ভাব্য প্রার্থী যারা হবেন, প্রত্যেকের নামে আপনার 20, 25, 30, 40, 50, 60, 70টা মামলা পেন্ডিং অবস্থার মধ্যে আছে। তারা তাদের এলাকায় গেলেই তারা তখন বিভিন্নভাবে গ্রেপ্তারের ভয় তাদের থাকে, আর তারা বিভিন্নভাবে তারা কোনোভাবে নিজেদেরকে এসকেপ করে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত। আমরা যে আদালতে আছি, এই সর্বোচ্চ আদালত হচ্ছে মানুষের একমাত্র ভরসা। আপনি একটি মামলায় এফআইআর এর নাম না থাকা সত্ত্বেও বা এফআইআর এর মধ্যে কোনো স্পেসিফিক ওভারটার না থাকা সত্ত্বেও আপনি দেখবেন যে ওই যে নিম্ন আদালতে গেলে সেখানে তারা সাধারণত বেল পায় না, তাদেরকে কোথায় আসতে হয়? দেশের সর্বোচ্চ আদালতে। কাজেই দেশের সর্বোচ্চ আদালত থেকে কোনোভাবে বেল টেল নিয়ে এরা আছে, কিন্তু আবার যখন এলাকায় যাবে তাদের বিরুদ্ধে আবার এইভাবে মামলা হবে। কোন দেশে আছে যে একটি দলের, বৃহৎ দলের মহাসচিবের বিরুদ্ধে 87টি মামলা পেন্ডিং থাকে? আমাকে দেখা রাজ্জাক সাহেব যে পৃথিবীর কোন দেশে আছে? হ্যাঁ, একটা দুইটা মামলা থাকতে পারে যদি সে অপরাধ করে, তাইলে পরে সেটা সে ফেস করে। আর একটি দলের মহাসচিবকে আপনার প্রতিদিন আপনার আদালতে হাজিরা দিতে যেতে হচ্ছে, তাহলে প্লেইং ফিল্ড কিভাবে হবে? আর আপনার দলের পার্টি চেয়ারম্যানকে একদিনে 12টা 14টা মামলা থাকে, তাকে আদালতে যেতে হচ্ছে। কি মামলা? সেখানে আপনি বলছেন হুকুমের মামলা, প্রিন্সিপাল অফেন্ডারের কোনো অফেন্স প্রমাণ হয় না, কিন্তু সেখানে সহযোগী এসে যায়। তো এই যে অবস্থা যেখানে বাংলাদেশে, তাহলে লেভেল
ফিল্ড আপনার আমার মনে হয় অ্যাডভোকেট জয়নাল আবেদীনের প্রশ্নটি আমি ডক্টর আব্দুর রাজ্জাককে করতে চাই। ডক্টর রাজ্জাক, লেভেল প্লেইং ফিল্ড তাহলে কি করে হবে? মহাসচিবের বিরুদ্ধে 87টি মামলা, তাকে প্রতিদিন মামলায় হাজিরা দিতে হচ্ছে, 12-13টি মামলা রয়েছে চেয়ারপারসনের বিরুদ্ধে, কিভাবে লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখব? ডক্টর রাজ্জাক। না, জয়নাল আবেদীন সাহেব ঠিকই বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড হওয়া দরকার। দুই জিনিস, কিন্তু ওনারা 2014 5ই জানুয়ারি নির্বাচনে ওনারা অংশগ্রহণ করেন নাই, যে প্লেইং ফিল্ড ছিল না। আর একটা হলো যে একতরফা নির্বাচন। ওনারা যদি অবশ্যই ওনারা বৃহৎ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, ওনারা যদি নির্বাচনে না আসে তাহলে তো একতরফা নির্বাচন হবে। কাজে ওনাদেরকে প্রথম মানসিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নির্বাচনে যাব, যে অবস্থায় হোক। এখানে নির্বাচন হতে একতরফা নির্বাচন তো বিষয় না, বিষয় হলো যে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা। কিন্তু আপনারা যখন 300 সম্ভাব্য প্রার্থীর এগেইনস্টে মামলা মোকদ্দমা করেন এবং তারপরে তারা নির্বাচনে আসার পরে তারা পরাজিত হন, তো সেইটা তারা কেন মেনে নেবেন যে জেনে বুঝে, যেখানে জানেন যে তারা লেভেল প্লেইং ফিল্ড? এখানে আমি দুইটা দিক বলছি। জি না, জনাব খালেদ মহিউদ্দিন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। সেটি হলো যে একবার তো বললাম যে টাঙ্গাইল ময়মনসিংহে আমাদের এলাকায় কেন অন্যান্য এলাকায়ও কারো বিরুদ্ধে ওইভাবে মামলা নাই। মামলাগুলো কিভাবে আছে? যেমন আমার নিজের উপজেলায়, আমি সেদিন উপজেলা হেডকোয়ার্টারে ছিলাম, আমি একটা অনুষ্ঠান করছি 21শে ফেব্রুয়ারি, সেখানে গিয়ে শুনলাম যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। পুলিশের গাড়িটা নতুন গাড়ি, পুরা ভস্ম হয়ে গেল। তারপরে উপজেলা চেয়ারম্যান, তার গাড়িতে আগুন দিয়েছে, ইউনোর গাড়িতে। শুধু আমার গাড়িটা কোন রকম ড্রাইভার নিয়ে চলে গেছে। কারা করলো? ওখানকার নির্বাচিত মেয়র, তার নেতৃত্বে, আমার প্রেজেন্সে, আমি এমপি, আমি মন্ত্রী, 2টা মিনিস্ট্রির দায়িত্বে আমার সামনে এরকম করে গাড়ি পোড়ালো। যারা এই গাড়ি পুড়িয়েছে, এটা কি সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে পুড়িয়েছে, না কারো নির্দেশে, কারো প্ররোচনায়, কারো ইঙ্গিতে এটা হয়েছে? আমি বলি, প্রীতিলতা ওয়াদ্দার তিনি জীবন দিয়েছেন, চিটাগাং ক্লাব আক্রমণ করে নিজে আত্মহত্যা করেছেন। সূর্য সেন কি দায়িত্ব এড়াতে পারবে? কোনোদিন সূর্য সেন দায়িত্ব এড়ায় নাই। তাই ইতিহাসে তার নাম সূর্যক্ষরেই লেখা আছে, সূর্যের আলোতে আলোকিত। সূর্য সেন কোনদিন দায়িত্ব এড়ায় নাই। এই আন্দোলন যদি সফল হতো, পুড়িয়ে বিএনপি যদি চেয়েছিল যে খালেদা জিয়া বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করবে, সে পালাবার পথ পাবে না এবং বাংলাদেশ থেকে পালাতে পারবে না, তাকে কোথায় নিক্ষেপ করবে, সমুদ্রে না কোথায় আমি জানি না। সেই চক্রান্ত যদি সফল হতো তাহলে তো খালেদা জিয়াও হতো হিরো, যে সে আন্দোলন করে এরকম গাড়ি পুড়িয়ে, পুলিশের মাথা তেতলিয়ে দিয়ে, দগ্ধ মানুষকে হয়ে, অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যা করে সে সফল হয়েছে। কিন্তু সেটি তো হবে না। সেটি এদেশের মানুষ, আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি। কাজেই যে অন্যায় হয়েছে, যে নাশকতা হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, বাড়িঘরের ক্ষতি হয়েছে, তার দায় দায়িত্ব যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই নিতে হবে। নির্বাচন অবশ্যই ওনারা করতে পারবেন। 300 কেন, আরো বড় দল, এটা কোনো সমস্যা হবে না। এই অজুহাত সৃষ্টি না করে ওনারা যদি এখন রাজনৈতিক কর্মকাণ্ড করেন, এলাকায় যান। বিএনপির পক্ষ থেকে দুটো বিষয় বলা হয়। একটি বিষয় হচ্ছে যে তারা এই নাশকতার কর্মকাণ্ডে তাদের সম্পৃক্তি আসলে নাই, এইটি তারা একটি বলতে চেষ্টা করেন। আর 2 হচ্ছে যেটি অ্যাডভোকেট জয়নাল আবেদীন এখন আইনের কারিগরি দিক বললেন, যে যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য বিবরণীতে যে অভিযোগ এসছে, তার সাথে কে হুকুম দিয়েছে সেই সম্পর্ক প্রতিষ্ঠা না করে নেতা নেত্রীদের মামলায় জড়ানো, সেটি আসলে আইনানুগ হচ্ছে না। এই বিষয়টি সম্পর্কে যদি আপনি কোনো কিছু বলতেন, যে পুরো নাশকতার সবগুলি কাজই আসলে বিএনপি করেছে কিনা। অবশ্যই বিএনপি করেছে। বিএনপি অবরোধ হরতালের ডাক দিয়েছে এবং এই দায়িত্ব বিএনপির নেতা কর্মী। কোথাও কোনোদিন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওইভাবে আন্দোলন সংগ্রাম করে না। তার জন্য একজন নেতা থাকে, একজন কিছু সংগঠক থাকে, তারাই এটাকে সংগঠিত করে। আরেকটি যেটি বলছে যে ওনারা পুরা করে না, অবশ্যই তারা এই করেছে, এই সন্ত্রাস এবং এর সাথে তারা জড়িত ছিল। তার চেয়েও বড় কথা হলো যে বিএনপি, আমি একজন নাগরিক হিসাবে আপনাকে আমি বলছি, বিএনপি দলটাই হলো একটা মিথ্যাচারের দল, জালিয়াতির দল। তারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে তারা যে রাজনীতি করে। আমার দুঃখটা কোথায়, আমি একজন নাগরিক হিসাবে
আমিও তো বিএনপির অর্থনৈতিক কর্মসূচিতে কোনো পার্থক্য নাই। একটা ইস্যুতে তাদের সাথে আমাদের পার্থক্য, তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তারা ধর্মকে রাজনীতিতে বিশ্বাস করে, আমরা করি না। আর সবচেয়ে বড় যেটা আমার দুঃখের, দেশের এই স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার সাথেই তারা বিশ্বাস করে না বলেই আমরা বিভক্ত হয়ে আছি। এবং এই বিভক্তির ফলে যে দুটি বিষয়, তাদের বিভক্তির যে দুটি বিষয় আপনি বলেছেন সেই বিষয়ে অ্যাডভোকেট জয়নাল আবেদিনের খুব সংক্ষিপ্ত আমি মন্তব্য শুনবো। অ্যাডভোকেট জয়নাল আবেদিন এই ব্যাপারে ডক্টর রাজ্জাকের বক্তব্যের বিষয়ে আপনার একটু মন্তব্য। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশ এই জাতীয়তাবাদী দলের যিনি সৃষ্টিকর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি রণাঙ্গনে যুদ্ধ করে আপনার দেশকে স্বাধীনতার যুদ্ধের ঘোষক, এবং তিনি সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলই হচ্ছে একমাত্র, আমরা মনে করি যে আমরা মুক্তিযুদ্ধের দল, এবং সেখানে আওয়ামী লীগ এককভাবে দাবি করতে পারে না যে তারাই একমাত্র বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে। এখানে জনগণ মুক্তিযুদ্ধ করেছে, এবং বাংলাদেশের এই যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছে। কাজে ওন্ডাসকে স্বীকার করুক আর না করুক, জাতি এটাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। কিন্তু অ্যাডভোকেট জয়নাল আবেদিন, গতকাল মাত্র 17 এপ্রিল মুজিবনগর দিবস গেল, আমরা বিএনপির পক্ষ থেকে কোন রকম কোন কর্মসূচি দেখি নাই। আমরা 7ই মার্চ নিয়ে বিএনপির কোনো কর্মসূচি দেখি না। আসলে যেই কর্মসূচির সাথে বিএনপি সম্পৃক্ত হলে যে স্বাধীনতার সাথে তাকে চেতনা সে লালন করে সেটি বোঝা যায়, সেরকম তো আমরা দেখি না বেশিরভাগ সময়। আমরা কিভাবে বুঝবো যে বিএনপি, আরে যেখানে বিএনপিকে যেখানে আপনার স্বাধীনতা দিবস পালন করতে দেওয়া হয় না আপনার সরোয়ার্দী উদ্যানে, ওকে, সেখানে আপনি কিভাবে আশা করেন যে বিএনপিকে তারা কোনো প্রোগ্রাম করতে দিবেন? ওকে, ডক্টর রাজ্জাক নামতেই দেওয়া হচ্ছে না, বড় প্রোগ্রামে করতে দেওয়া হচ্ছে না। ডক্টর রাজ্জাক একটি প্রশ্ন করতে চাচ্ছেন আপনাকে। ডক্টর রাজ্জাক, আচ্ছা, আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম, কালকেই গেল 17ই এপ্রিল। বাংলাদেশের, যদি আমি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আর যদি পাকিস্তানের 47 ধারায় বিশ্বাস না করি, 47-এর ধারা, ধর্ম, পাকিস্তানের ইসলাম ধর্ম, এগুলো হলো একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটার পরিপূরক, এগুলো যদি আমি বিশ্বাস না করি, তাহলে 17ই এপ্রিল ওনারা কেন উদযাপন করেন না? উনি জয়নাল আবেদিন সাহেব, উনি একজন মুক্তিযোদ্ধা, তিনি নিশ্চয়ই এটি বলবেন। কিন্তু ডক্টর রাজ্জাক, মাফ করবেন ডক্টর রাজ্জাক, আপনি যে 17ই এপ্রিলের চেয়ে তাৎপর্যপূর্ণ দিন কি হতে পারে? ডক্টর রাজ্জাক, আপনি অ্যাডভোকেট জয়নাল আবেদিনের ওই প্রশ্নটির একটু জবাব দেন। 26শে মার্চ ওনারা স্বাধীনতা দিবস পালন করতে চাইলেন, সেই অনুমতি তারা কেন পাইলেন না? তাদের কি অপরাধ? তারা 26শে মার্চ স্বাধীনতা দিবস তারা পালন করবেন, তারা পালন করতে চেয়েছেন কিন্তু পালন করতে পারেন নাই আসলে। না, আমি তো দেখলাম ওনারা 26শে মার্চ উদযাপন করেছেন, কিন্তু হয়তো রেসকোর্সে সরোয়ার্দী উদ্যানে বড় জনসভা করতে দেওয়া হয়নি। বাকি সকল কর্মকাণ্ডই ওনারা করেছেন। ডক্টর রাজ্জাক, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনি কি এই বিষয়ে আর কিছু বলছিলেন? আমরা আপনার শেষ বক্তব্য একটু শুনতে চাই। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আমার একটি কথাই হচ্ছে যে এখানে বর্তমানে এই দেশ চালাবার জন্য এবং আগামী নির্বাচনকে তারা একতরফাভাবে আবার নিয়ে যাওয়ার জন্য তারা সমস্ত প্রকার ব্যবস্থা গ্রহণ পায়তারা করছে, এবং সেই জন্য বিএনপি বলছে যে আগামীতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এবং তাইলে পরে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাদের অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি। সড়কে বাস না নামালে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিল, তাতে কমছে না জনদুর্ভোগ। সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়ার পর থেকে রাজধানীতে 3 দিন ধরে চলছে গণপরিবহনের তীব্র সংকট। প্রভাবশালীদের দখলে গণপরিবহন থাকায় চাইলেই সরকার অনেক কিছু করতে পারে না বলে মন্তব্য খোদ সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের। সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মালিক সমিতিকে অনুরোধ করেছেন মন্ত্রী। অভিযানের মধ্যেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তায় বাস অনেক কম থাকায় গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে নগরবাসী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই গাড়িতে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে 518টি বাস সচল রাখার ঘোষণা দিয়েছে বিআরটিসি।
রাজধানী গণপরিবহন সংকট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী মাহমুদা মৌমিতা। মৌমিতা, রাজধানীতে 3 দিন ধরে যে গণপরিবহনের সংকট চলছে তাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন নারীরা। আজ তাদের কি অবস্থা ছিল যারা শহরের পরিবহন ব্যবহার করতে চেয়েছেন, শহরে বেরিয়েছেন? খালেদ, আমি বিকেল 4টা থেকে বেরিয়েছি, তো তখন 5টা পর্যন্ত বেশ সংকট ছিল এবং আমি যারা বাসে নারীরা উঠছেন তাদের উঠতে খুব বেগ পেতে হচ্ছে, কারণ তারা বলছেন যে সিটিং সার্ভিসে আসলে নারীদের সিট পেতে বেগ পেতে হতো। এখন আসলে যেহেতু লোকাল হয়ে গেছে সব বাস, তাদের আসলে এখন উঠে বাসে ওঠাটাই মুশকিল হয়ে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা আসলে লোকজনের সাথে ধাক্কা ধাক্কি করে তাদেরকে বাসে উঠতে হচ্ছে এবং সেটি অনেক বেগ পেতে হচ্ছে। আপনি জানেন যে আজকে বিকেল 5টার পর থেকে কিন্তু কিছুটা গণপরিবহন বেড়েছে, কারণ বিআরটিএর চেয়ারম্যান তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে যারা বাস নামাবেন না তাদের ব্যাপারে একটি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কালকে তারা একটি বৈঠক করবেন, বৈঠকে আসলে তারা তালিকা নির্ধারণ করবেন যারা বাস নামাবেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই তালিকা নির্ধারণের পরই আসলে তারা বলতে পারবে। সার্বিকভাবে খালেদ, এখন গণপরিবহন আমি দেখছি থেকে থেকে একটু পরপরই কিন্তু গণপরিবহন আসছে। 5টার পর থেকে মোটামুটি বলা যায় যে গত 3 দিনের চেয়ে অবস্থা কিন্তু কিছুটা ভালো। যারা সাধারণ যাত্রী আছেন তাদের সবচেয়ে বড় কি অভিযোগের কথা আপনাকে জানিয়েছেন বা আপনি দেখতে পেয়েছেন যে তারা এই মুহূর্তে কি অভিযোগ করছেন রাজধানী গণপরিবহন সম্পর্কে? তারা বিকেলের দিকে যেটা অভিযোগ করছিলেন যে গণপরিবহন পাচ্ছিলেন এবং মূল যেটি তাদের ভাড়া নিয়ে তাদের মূল সমস্যা। তারা বলছেন যে ভাড়া সার্বিক মোট অঙ্কে সেটি এখন কিছুটা কম নেওয়া হচ্ছে, কিন্তু দূরত্ব অনুযায়ী তাদেরকে ডাবল ভাড়াই দিতে হচ্ছে। যেমন কেউ যদি মহাখালী থেকে এয়ারপোর্ট যায় তার সেখানে যদি 10 টাকা ভাড়া হয় সেখানে তারা 20 টাকা নিচ্ছেন। সার্বিকভাবে তাদের ভাড়া ডাবলই দিতে হচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং ওঠার ক্ষেত্রে এখন পর্যাপ্ত, যেহেতু এখন পুরোপুরি গণপরিবহন পর্যাপ্ত হয়নি, সেক্ষেত্রে তাদের আসলে অনেক বেগ পেতে হচ্ছে গাড়িতে উঠতে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। খালে মৌমিতা, আপনাকে ধন্যবাদ। রেসপিকে একটি বিরতি নিচ্ছি। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তার মালামাল জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি তানভীর খন্দকার। তানভীর খন্দকার, গ্রেপ্তার এবং সম্পত্তি জব্দের যে আদেশ দেওয়া হয়েছে সে আদেশ জানার পরে মেয়র মনিরুল হক সাক্কু এই বিষয়ে তার প্রতিক্রিয়া আপনাকে জানিয়েছেন কিনা, তিনি কি করবেন বা কিভাবে সেটি মোকাবেলা করছেন? তানভীর, আজ দুপুর থেকে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তার মোবাইল ফোনটি আমরা বারবারই বন্ধ পেয়েছি। তবে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম তার বরাত দিয়ে লিখেছে যে তার এই মামলার ব্যাপারে তিনি আদালতে সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা আছে তার পক্ষ থেকে সেই ব্যবস্থাগুলো তিনি গ্রহণ করবেন। তাছাড়া আমি ওনার যে ছোট ভাই আছেন তার সাথেও কথা বলার কিছুক্ষণ আগেও চেষ্টা করেছিলাম, তিনি আমাদের সাথে কথা বলবেন বলেও কিন্তু এই ব্যাপারে কোনো কথা জানাননি। কিন্তু শেষ পর্যন্ত আসলে তিনি এই মামলার বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন এই বিষয়টি কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। তানভীর, মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য আপনি পেয়েছেন কিনা? আওয়ামী লীগের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক বা শহর আওয়ামী লীগের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক কিছু বলেছেন কিনা এই প্রসঙ্গে? আমরা এই বিষয়টি নিয়ে যখন এর আগে আমি একটু বলে রাখতে চাই, এই বিষয়টি নিয়ে যখন আমরা বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে জানতে চেয়েছিলাম, তারা বারবারই বলার চেষ্টা করেছিল যে মনিরুল হক সাক্কুকে আসলে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাটি পুনরায় অভিযোগপত্র তুলে চার্জশিট দেওয়া হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমরা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যে সাংগঠনিক সম্পাদক আছেন জাহাঙ্গীর আলম রতন, আমরা তার কাছ থেকে জানতে চেয়েছি যে এই বিষয়টি আসলে তারা কিভাবে দেখছেন। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে অন্যায় করলে যার অন্যায়ের জন্যই আসলে মামলাটি, সেই অন্যায়ের জন্যই মামলাটি করা হয়েছে এবং এই মামলায় আসলে যে অভিযোগপত্রটি করা হয়েছে তা যদি আদালত মনে করে যে এতে তার অভিযোগ সত্যতা প্রমাণিত হবে, সেই বিষয়টি আসলে আদালতের বিষয়, এখানে কোনো রাজনৈতিক বিষয় আসবে বলে তিনি আমাদের কাছে মনে করেন না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এখানে মনিরুল হক সাক্কু গত কিছুদিন আগেই আসলে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন, দ্বিতীয়বারের মতো
সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য এই মামলাটি পুনরায় উত্থাপন করা হতো বলে হতো, তাহলে আসলে এটা আগেই আরো করা যেত বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার জন্য আপনি বলছেন যে কুমিল্লার আওয়ামী লীগ নেতারা বলছেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই কুমিল্লার মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এবং আগামী 9 মের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্পর্কে আপনাদের কি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এখনো কোনো কথা বলিনি। তবে আমরা দুদকের যে কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে স্থানীয় দুদক কার্যালয় এখানে আসলে এখনো আদালতের যে আদেশনামা আমরা বিকেল পর্যন্ত কথা বলে জেনেছি যে তাদের কাছে আসলে সেই আদেশনামাটি এসে পৌঁছেনি। যদি এখানে দুদক কার্যালয়ে এসে সেই আদেশনামাটি এসে পৌঁছে তখনই হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেই পত্রটি এসে পৌঁছাবে এবং তারা আইনগত। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এড্রেস পিকে।